গুড আফটারনুন, শুভ বিকেল। রাজশাহী কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি মোহাম্মদ মমিনুল ইসলাম, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আমার ফোন নাম্বার এবং ইমেল নাম্বারটা বোর্ডে দেওয়া আছে। যদি কোনো প্রয়োজন হয় তাহলে আপনারা এই নাম্বারে ফোন করে অথবা আমাকে মেইল করার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করে দেবার জন্য। যাই হোক, আমরা ক্লাসে চলে যাব। গত ক্লাসে আমরা নিয়েছিলাম বিমার ধারণার উপরে। আজকে এটা দ্বিতীয় ক্লাস, বিমার উপরে দ্বিতীয় ক্লাস, এবং এই ক্লাসটা আমরা পরবর্তী টপিকগুলি নিয়ে আলোচনা করব। আমি পরবর্তী টপিক নিয়ে আলোচনা করার পূর্বে আপনাদের এখানে একটি সৃজনশীল প্রশ্ন দিয়েছি। আপনারা মনোযোগ সহকারে এই প্রশ্নটি পড়বেন, কারণ আমরা আজকের আলোচনার মধ্যেই এই প্রশ্নগুলির উত্তর খুঁজে পাব। তো দেখেন, স্লাইডে বলা আছে জনাব জমিরের একটি পোশাক তৈরির কারখানা আছে। তিনি তার প্রতিষ্ঠানটির 50 লক্ষ টাকা বীমা করেছিলেন। দুর্ঘটনায় প্রতিষ্ঠানটির সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় এবং জনাব জমির বীমা দাবি পেশ করেন। বীমা কোম্পানি সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করেন। উদ্ধারকৃত সম্পত্তি বীমা কোম্পানি দাবি করায় জনাব জমির শুরুতে তা হস্তান্তরে অস্বীকৃতি জানালেও পরবর্তীতে প্রদানে বাধ্য হন। এটা ছিল আপনাদের উদ্দীপক, এবং এর আলোকে আমাদের 4টি প্রশ্ন ছিল। একটা হচ্ছে বীমাযোগ্য স্বার্থ কি? দ্বিতীয় প্রশ্ন, বীমাকে পরম বিশ্বাসের চুক্তি বলা হয় কেন, ব্যাখ্যা করো। পরবর্তীতে তৃতীয় প্রশ্ন রয়েছে, উদ্দীপকে উল্লেখিত সম্পত্তির হস্তান্তর বীমার কোন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ, আলোচনা করো। এবং চতুর্থ প্রশ্ন, সম্পূর্ণ ক্ষতিপূরণ পাওয়ার পরেও জনাব জমিরের সম্পত্তি হস্তান্তরে অস্বীকৃতির সিদ্ধান্ত সঠিক ছিল কিনা ব্যাখ্যা করো ও যুক্তি দাও। তো এটা আপনাকে এটা নিজস্ব মতামত বা নিজস্ব যুক্তি দিয়ে এই প্রশ্নটার উত্তর দিতে হবে। তো আমাদের এই প্রশ্নটা আপনারা খুব ভালো করে দেখেন এবং প্রশ্নটা আপনারা লিখে রাখতে পারেন, কারণ আমরা পরবর্তী যে টপিকগুলো আলোচনা করব সেখান থেকেই এই প্রশ্নটির উত্তর পাওয়া যাবে। তো যাই হোক, আমরা তাহলে পরবর্তী টপিকে চলে যাই। গতদিন আমরা পড়েছিলাম বীমা কাকে বলে বা বীমা কি, এবং বীমার গুরুত্ব আলোচনা করো। এই দুইটা বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা শুরু করব বীমার উৎপত্তি ও বিকাশ থেকে। 1668 সালে লন্ডনের টাওয়ার স্ট্রিটে লয়েডস কফি হাউস এডওয়ার্ড লয়েড দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। আপনারা জায়গার নামটা মনে রাখবেন, এবং কফি হাউসটির নাম হল লয়েডস কফি হাউস। এই লয়েডস কফি হাউসের বীমার ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। এর সাথে নৌবিমার ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। এটি মূলত নাবিক, বণিক এবং জাহাজের মালিকদের কাছে জনপ্রিয় ছিল, এবং লয়েড তাদের নির্ভরযোগ্য শিপিং সংবাদ সরবরাহ করতেন। স্থাপনাটি সামুদ্রিক বীমা কেনার একটি ভালো জায়গা হিসেবে পরিচিত লাভ করে। এখন কথা হচ্ছে, এই কফি হাউসটা কিভাবে বীমার জন্য গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে চিহ্নিত হলো। লন্ডনের এই লয়েডস কফি হাউসে নাবিকরা বন্দরে জাহাজ ভিড়ানোর পরে এইখানটাতে গিয়ে তারা কফি খাইতেন, তারা আলাপ আলোচনা করতেন, এবং বিভিন্ন রুটের জাহাজের নাবিকরা এখানে একসাথে মিলিত হতেন। তারা নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করতেন এবং জলপথের বিভিন্ন তথ্য তারা সংগ্রহ করতেন। পথমধ্যে কোন কোন জাহাজের সাথে তাদের দেখা হয়েছে, কোথায় দেখা হয়েছে, বা আবহাওয়া কেমন আছে, আবহাওয়া ভালো কিনা, বা কোনো সামুদ্রিক ঝড় আসতে পারে কিনা, ইত্যাদি বিষয়ে তারা বিভিন্ন তথ্য আদান প্রদান করতেন। এবং এই কফি হাউসে এই বিভিন্ন জাহাজের গন্তব্য, সম্ভাব্য গন্তব্য তারিখ, কোন জাহাজ কোন রুটে চলাচল করছে,
কবে নাগাদ কোথায় পৌঁছাইতে পারে, এই তথ্যগুলি তারা একটা চার্ট আকারে লিপিবদ্ধ করে রাখতেন। তো দেখা যেত যে কারো তথ্য মানে এই জাহাজ সম্পর্কিত বা নৌযান চলাচল সম্পর্কিত কোনো তথ্য দরকার হইলে তারা লয়েডস কফি হাউসে আসতেন এবং এখান থেকে তথ্য সংগ্রহ করতেন। তো এই জায়গাটা ছিল নাবিকদের মিলন মেলা, বা এখানে গিয়ে তারা বিভিন্ন তথ্যের আদান প্রদান করতেন। তো সমুদ্রে পথে যখন ব্যবসা বাণিজ্য বাড়তে থাকে তখন সমুদ্রের আপনার বিপদ বা সামুদ্রিক ঝড় বৃষ্টি বা জাহাজ ডুবির ঘটনাও অনেক বাড়তে থাকে। এছাড়াও অপ্রাকৃতিক কিছু বিপদ ছিল, যেমন জলদস্যু দ্বারা জাহাজ আক্রমণ বা ছিনতাইয়ের ঘটনা ছিল, খুব মানে সাধারণ ঘটনা ছিল। তো এই বিষয়ে একটা ঝুঁকি উদ্ভূত হতো, তারা নিজেরা আলাপ আলোচনা করতো এবং কিভাবে এই ঝুঁকি বা এই বিপদগুলি আপনার কমিয়ে আনা যায় সেই বিষয়ে তারা প্রথম থেকেই তারা খুব আলাপ আলোচনা করতেন এবং পরবর্তী সময় তারা একমত হয় যে আমরা যদি সবাই কিছু কিছু টাকা করে আমরা যদি জমা রাখি এবং সেই টাকা যদি কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয় বা আক্রান্ত হয়, তাহলে আমরা সেই জাহাজের মালিককে এবং যারা পণ্য পরিবহন করছে সেই পণ্যের মালিকদেরকে এখান থেকে আমরা ক্ষতিপূরণ দিব। তো এইভাবেই আসলে নৌ বিমার উৎপত্তি লাভ করে এবং সর্বপ্রথম নৌ বিমাই আপনার শুরু হয় পরবর্তীতে 1861 সালে লন্ডনের টালি স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই ক্ষয়ক্ষতি হওয়ার পরে তখন আবার নতুন করে আলোচনায় আসলো যে আমরা এই বীমাটাকে অন্য ক্ষেত্রেও আমরা করতে পারি কিনা, বা অন্য ক্ষেত্রেও এই বীমাটাকে মাধ্যমে আমরা ক্ষতির পরিমাণটা কমিয়ে আনতে পারি কিনা। তো পরবর্তীতে 1865 সালে অগ্নি বীমার প্রচলন ঘটে। তার মানে আমরা দেখছি সর্বপ্রথম নৌবিমার 1700 শতকের দিকে নৌবিমার আবির্ভাব হয়। তারপরে 1900 শতকে 1865 সালে এসে লন্ডনের টালি স্ট্রিটের এই অগ্নিকাণ্ডর ভয়াবহতা দেখে বা ক্ষতিগ্রস্ততা দেখে পরবর্তীতে আলোচনার মাধ্যমে আসলো যে না, এখন বীমাটা শুধু নৌবিমার মধ্যেই সম্পৃক্ত না, অন্য ক্ষেত্রেও এর প্রয়োগ করার সুযোগ রয়েছে বা অন্য ক্ষেত্রেও এটার ব্যবহার আছে। তখন 1865 সালে অগ্নি বীমার প্রচলন ঘটে এবং পরবর্তীতে 1896 সালে হ্যান্ড ইন হ্যান্ড এই নামে জীবন বীমার প্রতিষ্ঠা লাভ করে এবং এই বীমাও ব্রিটেনে প্রতিষ্ঠা লাভ করে। আমরা যেটা দেখছি যে সমুদ্রপথে ব্যবসা বাণিজ্যের প্রসার লাভ করার সাথে সাথে নৌ বীমার আবির্ভাব হয় এবং পরবর্তীতে লন্ডনে 1865 সালে অগ্নি বীমার প্রচলন শুরু হয় এবং 1896 সালে জীবন বীমা প্রতিষ্ঠা লাভ করে। এই বীমার মাধ্যমে আস্তে আস্তে আমরা প্রত্যেকটা সেক্টরে এই বীমার কভারেজটা আমরা পেতে থাকি। এরপরে স্বাস্থ্য বীমা, দুর্ঘটনা বীমা, তারপরে আপনার শস্য অঙ্গহানি বীমা, শস্য বীমা, গ্রুপ বীমা, এই রকম নামে আমরা বিভিন্ন বীমা পলিসি আমরা চালু হতে থাকে। এখন আমরা বীমা এখন বলা যেতে পারে যে উন্নত বিশ্বে প্রায় সকল সেক্টরের বীমাই অ্যাভেলেবেল আছে। আমাদের দেশেও বিভিন্ন বীমা প্রচলন আছে, তবে আমরা হাতে গোনা কয়েকটি বীমার সাথে পরিচিত বা আমরা এই বিষয়ে আমরা জানি। তো যাই হোক, আমরা বীমার উৎপত্তি ও ক্রমবিকাশটা জানলাম। এখন আমরা চলে যাব বীমা বেসিক্যালি কি নিয়ে কাজ করে। বীমা কাজ করে হচ্ছে ঝুঁকি এবং অনিশ্চয়তা নিয়ে। এখন ঝুঁকি ও অনিশ্চয়তা এই দুইটা শব্দ কাছাকাছি হইলেও এই দুইটার মধ্যে কিছুটা পার্থক্য বিদ্যমান রয়েছে। তো আমরা এখন জানবো যে ঝুঁকি কি আর অনিশ্চয়তা কি। তো ভবিষ্যতে কোনো ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবনাকে যখন গাণিতিকভাবে বিশ্লেষণ করে মান বের করা হয় সেই মানকে আমরা বলছি ঝুঁকি। এখন সম্ভাবনাটাকে গাণিতিকভাবে বের করা, এখন যদি কোনো ঘটনা ঘটে তাহলে বলা হচ্ছে কত পার্সেন্ট ঘটার সম্ভাবনা রয়েছে। যদি 80% ঘটার সম্ভাবনা থাকে বা কোনো বিপদ ঘটার সম্ভাবনা কত, যদি 80% থাকে, তার মানে এই যে আমরা ক্যালকুলেটেড রিস্ক বলছি যে আমরা 80%, এই যে আমরা সংখ্যাত্মক প্রকাশ পরিসংখ্যানিক প্রকাশ করছি, এটাকেই বলা হচ্ছে ঝুঁকি। এবং এই ঝুঁকি পরিমাণ যত বৃদ্ধি পাবে বীমার ক্ষেত্রে তত প্রিমিয়ামের পরিমাণ বৃদ্ধি পাবে। এখন একটা শব্দ এখানে আছে
বিচ্যুতি নির্ণয় সহ। বিচ্যুতিটা কি, যে আমরা যে বীমা ক্যালকুলেশন করি সেটা তো অ্যাকুরেট বলা সম্ভব না। যেমন আগামী 1 মাস বা আগামী 3 মাসের মধ্যে মানে কোনো সাইক্লোন বা ঘূর্ণিঝড় হবে কিনা, কোনো ভূমিকম্প ঘটবে কিনা, বা কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করবে কিনা, এটা কিন্তু বলা সম্ভব না। তাহলে আমি কিভাবে বলবো যে এত পার্সেন্ট ঘটার সম্ভাবনা, বা এত পার্সেন্ট বলছি মানে এত পার্সেন্ট ঘটবে, এটা আমি কিভাবে বলবো? এখন কথা হচ্ছে যে মানে একটা বিষয় যে আমি দেখলাম যে একটা ঘটনা 10 বারের মধ্যে কতবার ঘটেছে, বা 100টা জীবন বীমা করা হয়েছে, তার মধ্যে পার্টিকুলার একটা নির্দিষ্ট এজে, সাপোজ 60 বছরের মধ্যে মানুষ কতজন মারা গেছে, 100টা বীমাপত্রের মধ্যে কতজন মানুষ মারা গেছে। তাহলে আমি যদি দেখি যে 100 জন মানুষের মধ্যে 2 জন মানুষ মারা গেছে, তাহলে আমার মৃত্যুর হার 2%। তাহলে কিন্তু আমি বলতে পারি 2%। এখন দেখা যাচ্ছে যে 2% মানে যে কোনো 2 জন হইতে পারে। তো বিচ্যুতি নির্ণয় করি কেন, যে আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেক সময় ভুলভ্রান্তি হইতে পারে, এই জন্য আমরা একটা বিচ্যুতি রাখি যে 80% ±5%, মানে এটা 85% হইতে পারে, 75% হইতে পারে। তো যাই হোক, আমাদের যে ক্যালকুলেশন রিস্কটা রয়েছে, এই ক্যালকুলেটেড রিস্কটাকে বলা হচ্ছে ঝুঁকি, এবং ভবিষ্যতে কোনো ঘটনা ঘটতে পারে আবার নাও ঘটতে পারে, তাকে বলা হচ্ছে অনিশ্চয়তা। অনিশ্চয়তা আর ঝুঁকির মধ্যে বেসিক পার্থক্যটা একটা মেজারেবল আর একটা মেজারেবল না, একটা পরিমাপযোগ্য আর একটা পরিমাপযোগ্য নয়। তো আমরা যদি পরিমাপ করতে না পারি সেটাকে বলছি অনিশ্চয়তা। তো এর পার্থক্যগুলি আমরা মোটামুটি, ঝুঁকি এবং অনিশ্চয়তার পার্থক্যগুলি মোটামুটি আমরা এইভাবেই পরিমাপ করতে পারি বা আমরা আলাদা করতে পারি। তো আমরা পরবর্তী স্লাইডে যাই। বীমা ব্যবসায়ের মূলনীতি। এখন আমরা যদি বীমা ব্যবসা করতে চাই, তাহলে বীমা ব্যবসাতে আমাদের কিছু নীতি মেনে অনুসরণ করে বীমা কোম্পানিগুলো বীমা ব্যবসা করে থাকে। একই সাথে বীমা গ্রহীতা তারা এই মূলনীতি মেনে তারা নিজেরাও বীমাপত্র ক্রয় করে থাকে বা চুক্তিপত্র স্বাক্ষর বা সম্পাদন করে থাকে। তাহলে আমরা এই স্লাইডে যে দেখছি যে বীমা ব্যবসায়ের মূলনীতি, আমাদের এই মূলনীতিগুলি খুব ভালোভাবে জানতে হবে, এই কারণে যে বীমা ব্যবসায়ের মূলনীতি পরবর্তী যখন আমাদের সিলেবাসে জীবন বীমা আছে বা অগ্নি বীমা বা দুর্ঘটনা বীমা বা নৌ বীমা, যে বীমাগুলি আমরা কভার করতে যাই না কেন, আমাদের কিন্তু প্রত্যেকটা বীমা ব্যবসায়ের ক্ষেত্রেই এই মূলনীতিগুলি অনুসরণ করতে হবে। তো যেহেতু আমাদেরকে এই মূলনীতিগুলি প্রত্যেকটা বীমাতে আলাদা আলাদাভাবে অনুসরণ করতে হবে, এই জন্য আমাদের ইন জেনারেল সাধারণভাবে যে মূলনীতিগুলো আছে সেইগুলি খুব ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, বা এর প্রয়োগ সম্পর্কে আমাদেরকে ভালোভাবে আত্মস্থ করতে হবে। তো প্রথমটা বলা হচ্ছে বীমাযোগ্য স্বার্থনীতি। তো প্রথম নীতি হচ্ছে বীমাযোগ্য স্বার্থনীতি। এখন বীমাযোগ্য স্বার্থ কি? বীমাযোগ্য স্বার্থের ক্ষেত্রে বলা হচ্ছে বীমা গ্রহীতা সাথে বীমার যে বিষয়বস্তুর তার বৈধ অধিকার বা আর্থিক স্বার্থ সংশ্লিষ্ট হইতে হবে। এখন বৈধ অধিকার কি বা আর্থিক সংশ্লিষ্ট কি? এখন যদি আমি মনে করি যে আমি রাজশাহী কলেজের বীমা করব, যে রাজশাহী কলেজ একটা প্রাচীন কলেজ, এটা 1873 সালে প্রতিষ্ঠা লাভ করছে, তো আমি এটার ভূমিকম্প হইতে পারে, ঝড় বৃষ্টি বা যাই হোক সাইক্লোন, এতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এখন আমি গেলাম কি, আমি একটি বীমা প্রতিষ্ঠানে গেলাম এবং তাকে বললাম যে আমি রাজশাহী কলেজের যে ক্লাসরুমগুলি আছে বা বিল্ডিং বা স্থাপনাগুলি আছে, এই স্থাপনাগুলির বীমা করতে চাই। এখন তারা সহজেই বলবে যে আপনি যেহেতু বীমা করবেন, এই স্থাপনার একটা আর্থিক মূল্য বের করে নিয়ে আসেন, কত টাকার মূল্যে আপনি বীমা করতে চান। এখন আমি ক্যালকুলেশন করে দেখলাম যে এখানে যে বিল্ডিংগুলি আছে, বিল্ডিংগুলি ধরেন সবগুলি বিল্ডিং এর আনুমানিক মূল্য 50 কোটি টাকা বা 100 কোটি টাকা। 100 কোটি টাকা, এই বিল্ডিং এর মূল্য 100 কোটি টাকা। আমি বললাম বীমা কোম্পানিকে যে আমি রাজশাহী কলেজের এই সকল বিল্ডিং এর আনুমানিক মূল্য 100 কোটি টাকায়, 100 কোটি টাকার আমি একটা বীমাপত্র ক্রয় করতে চাই, এবং এই বীমার যদি কোনো ক্ষতি হয় আমি রেগুলার নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করব। এখন আমার যে ডকুমেন্ট দরকার, আমি সকল ডকুমেন্ট সিগনেচার করতে রাজি আছি, প্রিমিয়াম দিতে রাজি আছি, এখন আমি এই বীমাটা করতে চাই।
এটা ছিল আমার প্রস্তাব একটা বীমা কোম্পানির নিকট। এখন বীমা কোম্পানি কি আমার প্রস্তাবে সাড়া দেবে কি দেবে না? তো বীমা কোম্পানি আমার প্রস্তাবে সাড়া দেবে কি দেবে না এটা নির্ভর করবে বীমা কোম্পানি যে আইন বা নীতি বা যে প্রিন্সিপালগুলি অনুসরণ করে বীমা প্রতিষ্ঠান বা বীমা ব্যবসা পরিচালিত হয়, সেই পলিসি বা সেই মূলনীতিগুলি তার এই প্রস্তাবটাকে সাড়া দিতে অ্যাকসেপ্ট করতে বলে অথবা বলে না। যদি বলে তাহলে বীমা কোম্পানি আমার প্রস্তাবটাকে অ্যাকসেপ্ট করবে, আর যদি না বলে তাহলে অ্যাকসেপ্ট করবে না। তো প্রথম কথা বলবে, রাজশাহী কলেজের মালিকানা কি আমার? আমি যদি বলি আমার, তাহলে বীমা কোম্পানি বলবে যে আপনি মালিকানা সংক্রান্ত সকল কাগজপত্র দেখান। বীমা কোম্পানি আমাকে বলবে যে আপনি মালিকানা সংক্রান্ত সকল কাগজপত্র দেখান, আপনি যে এই রাজশাহী কলেজের আপনার মালিক মানে আপনার মালিকানায় আছে, আপনি এই দলিলপত্র দাখিল করেন। আপনি যে বিল্ডিংগুলি করছেন এগুলি যে আপনার মালিকানা, এগুলির বৈধ নকশা আছে কিনা বা এগুলি সব কাগজপাতি ডকুমেন্ট আপনি সাবমিট করেন। আপনি যে ইভ্যালুয়েশন করছেন, এই ইভ্যালুয়েশন কাকে দিয়ে করাইছেন? আপনি নিজে করছেন না ইঞ্জিনিয়ারকে দিয়ে করাইছেন? যদি ইঞ্জিনিয়ার দিয়ে করে থাকেন তাহলে তাদের ইভ্যালুয়েশনগুলি আপনি আমাদের জমা দেন। এখন কথা হচ্ছে আমার কি বৈধ অধিকার আছে কিনা? দেখেন, রাজশাহী কলেজের সাথে আমার বৈধ অধিকার নাই, মালিকানা সংক্রান্ত কোনো বৈধ অধিকার আমার নাই। তাইলে আমি একজন শিক্ষক হয়েও রাজশাহী কলেজের কোনো বীমা আমি করতে পারবো না। একই সাথে আমি না কোনোটি শিক্ষকই রাজশাহী কলেজের বীমা করতে পারবে না যদি না কলেজ কর্তৃপক্ষ কলেজের হয়ে বীমা না করে। তার মানে কি, মানে একটা যে বিষয়বস্তু যেটা কি আপনি বীমা করতে চান তার সাথে আপনার বৈধ অধিকার আছে কিনা বা আর্থিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে কিনা। এখন আপনি আপনার পরিবারের সদস্যদের বীমা করতে পারেন। সেক্ষেত্রে একটা কথা আছে, পরিবার বলতে কি বোঝায়? এখন বীমা কোম্পানি আইনে আপনার পরিবার বলতে কি বোঝানো হবে? এখন আপনার ফ্রেন্ড আপনার পরিবারের অন্তর্ভুক্ত হবে কি হবে না? যে আমি নিজের জীবন বীমা করলাম আর আমার উত্তরাধিকারী বানাই গেলাম আমার ফ্রেন্ডকে, এটা বীমা কোম্পানি অ্যালাউ করবে কি করবে না? আবার একই সাথে আপনি আপনার ভাই বা বোনের বীমা করতে পারবেন কি করতে পারবেন না, বা আপনি আপনার ভাই বা বোনকে আপনার বীমার উত্তরাধিকার করতে পারবেন কিনা, নমিনি করতে পারবেন কি পারবেন না। আপনাদের একটা একটা বিষয় শেয়ার করি। আমি তখন ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট, তো আমাদের ম্যানেজমেন্ট ক্লাস নিতে একজন স্যার, একজন হিন্দু স্যার। স্যার ছিল মানে স্যার বিবাহ করে নাই, তো স্যারকে অনেক রিকোয়েস্ট করার পরে একটা বীমা করে, জীবন বীমা করে। তো জীবন বীমা করার পরে সে বেশ কিছুদিন বিমার টাকা দিছে, প্রায় 2 থেকে 2.5 বছর প্রিমিয়াম দিয়ে গেছে। এখন হঠাৎ করে স্যারের মনে হলো নমিনি সেট করবে। তো নমিনি সেট করার জন্য সে তার ভাই বা বোনকে নমিনি করার প্রস্তাব করলো বীমা কোম্পানিকে। তখন বীমা কোম্পানি স্যারের ভাই বা বোনকে নমিনি হিসাবে নিতে অস্বীকৃতি জানালো যে আমাদের নিয়ম বা নীতি অনুযায়ী আমি ভাই বা বোনকে নমিনি করার সুযোগ নাই। আপনি আপনার স্ত্রীকে করতে পারবেন, আপনার সন্তানদের করতে পারবেন, অথবা আপনার বাপ মাকে করতে পারবেন। এখন কথা হচ্ছে, বাপ মা যেহেতু তার থেকে বয়সে বেশি, অন্ততপক্ষে 20-25 বছরের বড়, স্বাভাবিকভাবেই ধারণা করা যেতে পারে যে স্যারের মৃত্যুর আগেই তার বাবা মার মৃত্যু হবে। এটা স্বাভাবিক একটা ঘটনা। তার মানে সে তার বাবা মাকে নমিনি করলে সেই নমিনি তারপরে মৃত্যুর পরে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। অপরদিকে যেহেতু সে বিবাহ করে নাই, স্যার তার স্ত্রী এবং সন্তানদেরকে নমিনি করতে পারছে না। তো যাই হোক, পরবর্তীতে সে আর বীমাটাকে কন্টিনিউ করে নাই। তার মানে আপনাকে যে বীমা কোম্পানি থেকে যে আপনার যে বৈধ অধিকার কারা কারা, আপনার যে স্বার্থ বিবাহযোগ্য স্বার্থ আছে কিনা, এই একটা বিষয়ের সাথে আপনাকে মানে আপনাকে একদম নিশ্চিত হইতে হবে। যদি আপনার সাথে বীমার বিষয়বস্তুর বীমাযোগ্য স্বার্থ যদি না থাকে তাহলে আপনি কিন্তু সেই বীমা করতে পারবেন না। তো যাই হোক, এই আলোচনার মাধ্যমে আমি আপনাদের হয়তো বুঝাইতে পারলাম যে বীমাযোগ্য স্বার্থটা কি, মানে আপনার বৈধ অধিকার বা আর্থিক স্বার্থটা কেমন হবে। তো যাই হোক, আমরা আবার একটু পিছনের স্লাইডে যাই। বীমাযোগ্য স্বার্থ কি? দেখেন, 1 নাম্বার নীতি আমরা কিন্তু বীমাযোগ্য স্বার্থ আলোচনা করে ফেলছি। তার মানে আমরা আজকে টপিক আলোচনা করব, সাথে প্রশ্নের প্যাটার্নগুলি কেমন হবে।
আমরা সেগুলির সাথে একটু ইন্টারলিঙ্ক করার চেষ্টা করব। দেখেন এখানে একটা উদ্দীপকের প্রথম প্রশ্ন ছিল বীমাযোগ্য স্বার্থ কি। তো যাই হোক, আমরা আবার পরবর্তী ইয়েতে চলে যাই। পরম সদিশ্বাসের নীতি। এখন বীমা কোম্পানি এবং বীমা গ্রহীতা, বীমাকারী এবং বীমা গ্রহীতা এই দুজনের সম্পর্ক হবে পরম বিশ্বাসের সম্পর্ক। এখন পরম বিশ্বাসের সম্পর্ক কেমন? আপনি আপনার যে বিষয়ে বীমা করতে চান সেই বিষয় সংক্রান্ত সকল তথ্য আপনি আপনার বীমাকারীর নিকট আপনাকে প্রকাশ করতে হবে, তাকে সজ্ঞানে স্ব ইচ্ছায় এগুলি জানাইতে হবে। কোনো তথ্য আপনি গোপন করতে পারবেন না। একইভাবে বীমাকারী আপনার তাদের যত নিয়ম নীতি পলিসি যে বিষয়গুলি আছে, যে পলিসিগুলি বা যে নিয়ম নীতিগুলি আপনার বীমার সাথে সম্পর্কযুক্ত, সকল তথ্য আপনার সাথে উন্মুক্তভাবে পরিষ্কারভাবে আপনার সাথে শেয়ার করবে। এই নীতির আন্ডারে এই কথাটাই বলা হয়েছে। এখন কথা হচ্ছে যে পরম সদিশ্বাসের নীতি বা পরম বিশ্বাসের নীতি, এটা আমরা বীমাকারী বা বীমা গ্রহীতা আমরা অনুসরণ করি কিনা বা কিভাবে করি। এখন দেখেন, যদি আপনি জীবন বীমা করতে যান তাহলে আপনার স্বাস্থ্য সংক্রান্ত সকল বিষয়, সে বড় অসুখ হোক, কোনো ছোট অসুখ হয়, বা আপনার যে হেলথ হিস্ট্রি, যে আপনি যে আপনার যে লাইফে কেমন, আপনি অসুস্থ হয়েছেন কেমন, কোন কোন রোগে আক্রান্ত হয়েছেন, কতদিন যাবত চিকিৎসা নিয়েছেন, সকল তথ্য, ছোট বড় সকল তথ্য আপনাকে বীমাকারীর নিকট উপস্থাপন করতে হবে। কোনো তথ্য আপনি গোপন করতে পারবেন না। এখন বিষয়টা হচ্ছে এমন, ধরেন আপনি দেখলেন আপনার পরিবারের কোনো একটা সদস্যের এমন একটা রোগ হয়েছে যাতে সে আর বেশি দিন বাঁচবে না। আপনি কি করলেন? তাকে নিয়ে একটা বীমা কোম্পানির কাছে গেলেন। বীমা কোম্পানির কাছে যেয়ে আপনি তার জীবন বীমা করলেন 50 লক্ষ টাকা বা 1 কোটি টাকা, এবং আপনি তাকে বললেন যে আমি এর প্রিমিয়ামটা নিয়মিত দিব এবং এর মৃত্যুতে এত টাকা, 1 কোটি টাকা আমি বা আমার পরিবার পাবে। এখন কথা হচ্ছে, বীমা কোম্পানি আপনাকে সকল প্রকার মেডিকেল চেক আপ করেই জীবন বীমা করবে যে আপনার স্বাস্থ্যের কোনো সমস্যা আছে কিনা। এখন দেখা গেল যে তাদের সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা করার পর তারা কোনো রোগ খুঁজে পাইল না, বা তারা এগ্রিমেন্টে আপনার সাথে বীমা করলো, জীবন বীমা করে ফেললো। যদি কোনো সময় বীমা করার আগে, মানে বীমা করার পরে এবং বীমা দাবি ওঠার আগে কোনো সময় যদি বীমাকারী বুঝতে পারে যে আপনি কোনো তথ্য গোপন করেছিলেন, তাহলে সে তখনই বীমা চুক্তিকে অস্বীকার করতে পারে বা এটা বাতিল করে দিতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার বীমা দাবি আপনি কখনোই পাবেন না। তো এই জন্য বলা হচ্ছে পরম সদিশ্বাসের নীতি, কারণ আপনার গোপন তথ্য যদি কোনো কারণে বীমা কোম্পানি পরে বুঝতে পারে, তাহলে কিন্তু আপনার বীমা দাবিটাকে বা আপনার বীমা পত্রটাকে তারা বাতিল করে দেবে। এই জন্য আপনার তরফ থেকে কোনো তথ্যই গোপন করা যাবে না। মানে আপনি জানেন এমন সকল তথ্যই বীমাকারীকে আপনাকে মানে সবিস্তারিত জানিয়ে দিতে হবে। একইভাবে বীমা প্রতিষ্ঠানের যে নিয়ম নীতিগুলি আছে বীমা কোম্পানিও আপনাকে জানিয়ে দেবে। তবে একটা বিষয় কি, যে আমরা যখন ব্যাংক হিসাব খুলি তখন দেখবেন যে ব্যাংক হিসাবের আবেদনপত্রে অনেক টার্ম এন্ড কন্ডিশন থাকে, ছোট ছোট আকারে থাকে, যে বিষয়গুলি আমরা ঠিকমতো পড়ি না, যা পরবর্তীতে যদি কখনো ঝামেলা বা কোনো ডিসএগ্রিমেন্ট তৈরি হয়, তখন কিন্তু ব্যাংক আপনাকে ওই ছোট ছোট টার্ম এন্ড কন্ডিশনগুলি তখন বড় করে আকারে পিন দিয়ে দেখায় দেয় যে আপনি এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। তো বীমা কোম্পানির ক্ষেত্রে একই কথা, যে অনেক সময় দেখা যায় যে বীমা কোম্পানির যে চুক্তিপত্র থাকে আমরা সব চুক্তির টার্ম এন্ড কন্ডিশনগুলি ভালো মতো পড়ি না। পরবর্তীতে যখন দেখা যায় বীমা দাবি উঠে, তখন দেখা যাচ্ছে বীমা দাবি পরিশোধ করতে বীমা কোম্পানিগুলি অনেক গাফিলতি করে, বা আমরা অনেক সময় হেনস্থার শিকার হই। তো এই ক্ষেত্রে পরম সদিশ্বাসের নীতির ক্ষেত্রে বীমাকারী এবং বীমা গ্রহীতা দুজনেরই দায়িত্ব রয়েছে যে তাদের স্ব ক্ষেত্রে তথ্যগুলি একজন আরেকজনকে সবিস্তারিত জানিয়ে দেবে। এরপর আছে আর্থিক ক্ষতিপূরণের নীতি। এখন
আর্থিক ক্ষতিপূরণের নীতি হচ্ছে বীমা চুক্তি আপনাকে কখনোই লাভবান হতে দেবে না। আপনাকে যেটা করবে সর্বোচ্চ আপনাকে ক্ষতিপূরণ করবে। এখন সর্বোচ্চ ক্ষতিপূরণ বলতে আমরা কি বুঝি? যদি আমার কোনো গাড়ি বীমা করি, যে আমি সাপোজ আমার একটা প্রাইভেট কার আছে, আমি প্রাইভেট কারটি বীমা করলাম। সাপোজ আমি কারটি কিনেছিলাম 20 লক্ষ টাকা দিয়ে, আমি 20 লক্ষ টাকার একটা বীমা করলাম। এখন বীমা কোম্পানি আমাকে ম্যাক্সিমাম 20 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেবে। 20 লক্ষ টাকার উপরে বা বেশি কোনো ক্ষতিপূরণ বীমা কোম্পানি দিতে পারবে না। এটা বীমা ব্যবসার একটা মূলনীতি। এখন কথা হচ্ছে যে আমি যথারীতি আমার বীমা করলাম, 20 লক্ষ টাকায় বীমা করলাম। এখন আমি আমার গাড়িটা খুব অ্যাক্সিডেন্ট হলো যে ব্রিজ থেকে নদীতে পড়ে গেল। এখন কোনোভাবে হয়তো ব্রিজ থেকে গাড়ি নদীতে পড়ার মিন টাইম আমি কোনোভাবে হয়তো নিজের জীবনটা রক্ষা করতে পেরেছি বা বের হয়ে আসতে পেরেছি, আমি বেঁচে গেছি। এখন আমি বীমা কোম্পানির কাছে গেলাম, আমার বীমার কাগজপত্র জমা দিলাম, দিয়ে বললাম যে ভাই দেখেন আপনার সাথে আমার বীমা ছিল, যে আমার বীমা গাড়ি যদি কোনো দুর্ঘটনা পতিত হয়, অ্যাক্সিডেন্ট হয়, তাহলে আপনি আমাকে আমার গাড়ি কিনে দেবেন বা ক্ষতিপূরণ দেবেন। তো এখন আমার গাড়ি নদীতে পড়ে গেছে, নদীতে পড়ে যাওয়ার পরে আমি আর গাড়ি পাচ্ছি না। এখন আপনি আমাকে আমার গাড়ি কিনে দেওয়ার ব্যবস্থা করেন। বীমা কোম্পানি যথারীতি আমার দাবি দেখলো বা তারা আমার দাবিগুলি পড়লো বা বিভিন্ন কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করলো। পরবর্তীতে অ্যাক্সিডেন্টের স্পটে তারা দল প্রতিনিধি পাঠালো, সেখানে যে তারা সরজমিনে দেখে এসে রিপোর্ট প্রদান করলো যে না আসলে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এই মডেলের এই গাড়িটি এখানে দুর্ঘটনায় পড়ে নদীতে পড়ে গেছে, এখন গাড়িটি পাওয়া যাচ্ছে না। তো যথারীতি তারা বীমার দাবি পূরণ করার জন্য আমাকে নতুন একটা ওই মডেলের গাড়ি কিনে দিল। তাহলে আমি আমার গাড়ি বীমা করা ছিল, গাড়িটা দুর্ঘটনায় পড়ে আমি নদীতে হারিয়ে ফেলি এবং নতুন একটা গাড়ি বীমা কোম্পানি থেকে পাইলাম। এটা হচ্ছে আপনার আর্থিক ক্ষতিপূরণের নীতি। এইটাই হচ্ছে আর্থিক ক্ষতিপূরণের নীতি। কারণ আমি এই যে ঘটনা দিলাম এর সাথে পরবর্তীতে একটা বিষয় আছে, সেটার আলোচনা আমরা পরবর্তী নীতিতে করব। তো এই যে নীতি, এই যে আমাকে একটা আমার সম্পদ হানি হলো, সেই সম্পদকে বীমা কোম্পানি আমাকে রিপ্লেস করে দিল। এখন কথা হচ্ছে গাড়ি যদি নদীতে না পড়ে গাড়ি অ্যাক্সিডেন্ট হতো এবং সেই গাড়িটা মেরামত করতে যদি 20 লক্ষ টাকা, গাড়ি আমার যদি 10 লক্ষ টাকা খরচ হইতো, তাহলে এই খরচটা কে দিত? ডেফিনেটলি এই খরচটাও মানে আমার চুক্তি, বীমা চুক্তিপত্র অনুযায়ী আমার বীমা গ্রহীতা বীমাকারী প্রতিষ্ঠানই এই ক্ষতিপূরণটা দিত। তো যাই হোক, ক্ষতির প্রত্যক্ষ কারণ নীতি। ক্ষতির প্রত্যক্ষ কারণ নীতি এখানে বলা হচ্ছে যে বীমা কোম্পানি একটা যখন চুক্তিপত্র করে তখন তারা প্রত্যক্ষ কি কি কারণে আপনাকে ক্ষতিপূরণ দেবে সেই কারণগুলি উল্লেখ করা থাকে। এখন কি আপনার সেই কারণগুলি কি কি হবে, সেই কারণগুলি আপনি নিজেও নির্ধারণ করে দিতে পারেন, অথবা বীমা কোম্পানি নির্ধারণ করে দিতে পারে, অথবা দুইজন সম্মতিক্রমে নির্ধারণ করতে পারেন, দুই পক্ষের সম্মতিক্রমে নির্ধারণ করতে পারেন। এখন কি কি কারণে আপনার হইতে পারে? এখন যদি জীবন বীমা করেন আপনি, তাহলে বলা থাকবে যে জীবন বীমা হইলে যে জীবন বীমার কোন কোন ক্ষেত্রে আপনি তাকে আপনার এই বীমা কাভারেজ দেবে। আপনার হার্ট অ্যাটাক কাভারেজ দেবে, আপনার স্ট্রোক কাভারেজ দেবে, আপনি অ্যাক্সিডেন্ট করলে আপনার দুর্ঘটনাজনিত কারণে যদি আপনার অঙ্গহানি হয় তাহলে কি কাভারেজটা দেবে, এই কারণগুলি উল্লেখ করবে। এখন সাপোজ আপনি বললেন যে আপনার ন্যাচারাল যে আছে যে আপনি হার্ট অ্যাটাক হইলে আপনি তার বীমা কাভারেজ পাবেন, আপনার ব্রেন স্ট্রোক হইলে আপনি বীমা কাভারেজ পাবেন, আপনার যদি ক্যান্সার হয় আপনি বীমা কাভারেজ পাবেন, আপনি যদি আপনার জব স্টেশনে কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট মানে কোনো দুর্ঘটনায় পড়ে শারীরিকভাবে পাবেন, তাহলে আপনাকে ক্ষতিপূরণ দেবে। কিন্তু আপনি যদি কখনো পরিবহনে বা আপনি যখন ট্রান্সপোর্টেশনে থাকার সময় আপনি যদি কোনো অ্যাক্সিডেন্টের শিকার হন তাহলে আপনার ক্ষতিপূরণ দেবে না। তাহলে কিন্তু আপনি এই যে আগের গুলিতে হইলে আপনি কিন্তু ক্ষতিপূরণ পাবেন, কিন্তু ওই যে দুর্ঘটনা পতিত হইলে মানে বাইরে রাস্তায় যদি সড়ক দুর্ঘটনায় পড়েন তাহলে কিন্তু আপনার ক্ষতিপূরণ বীমা কোম্পানি করবে না। তো এটা বলার একটাই কারণ যে ক্ষতির প্রত্যক্ষ কারণগুলি আপনাকে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে বা আপনাকে জানতে হবে বা আপনাকে জানাইতে হবে, যাতে করে দুইজনের মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ার সুযোগ না থাকে যে এই কারণে আপনি ক্ষতি পাবেন, এই কারণের ব্যতীত অন্য কারণগুলি হইলে আপনি ক্ষতিপূরণ পাবেন না, অথবা আনুপাতিক হারে বা আংশিক ক্ষতিপূরণ পাবেন।
আনুপাতিক হারে অংশগ্রহণ নীতি, আনুপাতিক হারে অংশগ্রহণ নীতি, এই নীতির আলোকে বলেছে, মানে এই নীতির কথা তখনই আসবে যখন আপনার বীমার বিষয়বস্তু একাধিক বীমা কোম্পানিতে বীমা করা থাকবে। এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে একাধিক বীমা কোম্পানিতে বীমা করতে পারেন। সাপোজ আমি একটা 5 লক্ষ টাকার গাড়ি এ নামক বীমা কোম্পানিতে বীমা করলাম, এ নামক কোম্পানিতে বীমা করলাম, আবার বি নামক কোম্পানিতেও বীমা করলাম। আরেকটু বলি যে ধরেন আমি এটা করছি এ নামক প্রতিষ্ঠানে করছি রাজশাহীতে, এটা করলাম ঢাকাতে, আমি সি নামক প্রতিষ্ঠানে দেয় সি নামক একটা কোম্পানি গেলাম, এটা হচ্ছে চট্টগ্রামে, আমি কি করলাম 5 লক্ষ টাকার গাড়ি বীমা করছি এ নামক একটা কোম্পানি, সেটা রাজশাহীতে, বি নামক একটা কোম্পানি ঢাকাতে, সি নামক একটা কোম্পানি চট্টগ্রামে। তারপরে কি করলাম, গাড়ির ব্রেক খুলে নিয়ে গাড়িটা আমি কি করলাম পদ্মা নদীতে ফেলিয়ে দিলাম, পদ্মা নদীতে ফেলাই দিলাম, পদ্মা নদীতে ফেলাই দিলাম, পদ্মা নদীর স্রোতে গাড়ি ভেসে চলে গেল বঙ্গোপসাগরে, গাড়ি ভেসে চলে গেল বঙ্গোপসাগরে। তাইলে এখন কথা হচ্ছে যে আমি বীমা ক্ষতিপূরণ কতটুকু পাবো? 5 লক্ষ টাকার গাড়ি, 5 লক্ষ টাকার গাড়ি আমি কি করছি, বীমা করছি 3টা প্রতিষ্ঠানে, তাদের প্রিমিয়াম দিছি, সকল নিয়ম নীতি আমি সঠিকভাবে অনুসরণ করে যা যা করা দরকার সব করছি। এরপরে গাড়িটা আমি পদ্মা নদীতে ফেলে দিছি বা ভাষায় আমি দুর্ঘটনা সাজাই দিছি, গাড়িটা পড়লো কোথায়, পদ্মা নদীতে পড়ে পদ্মার স্রোতের টেনে নিয়ে চলে গেল, ওটা কোথায় গেছে আমরা খুঁজে পাই নাই। এখন এ কোম্পানি, বি কোম্পানি, সি কোম্পানি প্রত্যেকের কাছে আমি 5 লক্ষ টাকা করে বীমা করছি, তাইলে কি আমি 5 5 5 3 5 15 লক্ষ টাকা দাবি করতে পারবো? তাহলে বীমাতে খুব লাভজনক একটা ব্যবসা হয়ে যেত। যদি আমি 5 লক্ষ করে 3 জনের কাছ থেকে দাবি করি, 5 লক্ষ 5 লক্ষ 5 লক্ষ, তাহলে বীমাটা একটা খুবই লাভজনক একটা ব্যবসা হয়ে যেত, যে আমি সম্পদ কিনবো, মেশিন কিনবো, একাধিক কোম্পানির কাছে বীমা করবো, তারপরে দরকার আমি আগুন ধরাই মেশিন পুরাই দিব। তো কথা হচ্ছে আমি এরকম 3টা না 5টা না 10টা কোম্পানিতে বীমা করতে পারি, কিন্তু মজার বিষয় হচ্ছে বীমা কোম্পানিগুলি আমাকে এককভাবেই হোক আর সবাই মিলেই হোক 5 লক্ষ টাকার বেশি কেউ টোটাল আমাকে টাকা দেবে না। এখন কথা হচ্ছে যদি এ কোম্পানি 5 লক্ষ টাকা দেয় এবং এরা দুইজন যদি সেটা জানে, তাহলে 1 টাকাও এরা আর দেবে না, এরা বি এবং সি আর 1 টাকাও দেবে না। আপনার দুর্ঘটনা ঘটছে এবং বীমা দাবি 5 লক্ষ টাকা এরা উঠছে, সবই ঠিক আছে, কিন্তু যদি আপনি এ কোম্পানির কাছ থেকে 5 লক্ষ টাকা পান, তাহলে বি এবং সি আপনাকে 1 টাকাও দেবে না। 2 নাম্বার, যদি আপনি হাইড করেন, তাহলে আপনার নামে প্রতারণার মামলা করবে। যখনই বুঝতে পারবে তখনই প্রত্যেকটা কোম্পানি আপনার নামে প্রতারণার মামলা করবে এবং আপনি নিশ্চিতভাবে অভিযুক্ত হবেন এবং আপনি পানিশমেন্ট নিশ্চিতভাবে আপনার পানিশমেন্ট হয়ে যাবে। এখন কথা হচ্ছে দ্বিতীয় কথা, ধরেন আপনার এ কোম্পানি 5 লক্ষ টাকা 3 লক্ষ টাকা দিতে সম্মত হইলো, যে আমি 5 লক্ষ টাকা দিতে পারবো না, তুমি গাড়ি ব্যবহার করছো, গাড়িরও ঠিক মতো মেনটেনেন্স করো নাই, এই কারণেই বিপদ ঘটছে, আমি তোমাকে 5 লক্ষ টাকা দিব না, আমি তোমাকে 3 লক্ষ টাকা দিব। দেন তাহলে আপনার একটা কোম্পানির কাছ থেকে আপনি 5 লক্ষ টাকা বীমা দাবির প্রথম দাবি পাইলেন 3 লক্ষ টাকা, দেন আপনি বি কোম্পানিতে এখানে আবার দাবি করলেন যে আমার টাকা দাও, আমার গাড়ি দুর্ঘটনায় পতিত হয়েছে এবং গাড়ির 5 লক্ষ টাকার যে বীমাই, আমাকে 5 লক্ষ টাকা দাও। তখন আপনাকে বি কোম্পানি বলবে তুমি এই কোম্পানিতে বীমা করছো, এরা কয় টাকা দিছে? এরা বলবে
3 লক্ষ টাকা দিছে, তাহলে তোমার আর ক্ষতি আছে কত টাকা? 2 লক্ষ টাকা। বলে ঠিক আছে, আমি তোমার 1 লক্ষ টাকা দিব, আমি দিব 1 লক্ষ টাকা। এখন সেই 1 লক্ষ টাকা, তখন আপনি তৃতীয় কোম্পানির কাছে গেলেন যে ভাই আমার গাড়ি দুর্ঘটনায় পড়ে হারিয়ে গেছে, তুমি আমার এই ক্ষতিপূরণ দাও। তখন সে বলবে তুমি কত পাইছো ক্ষতিপূরণ? আপনি বলবেন যে ঠিক আছে আমি পেয়েছি 4 লক্ষ টাকা। তখন বললো ঠিক আছে, তাহলে আমি তোমার 1 লক্ষ টাকা দিয়ে এই তোমার 5 লক্ষ টাকা বুঝাই দিলাম। এখন কথা হইতে পারে এরা এইভাবে দিতে পারে এক, অথবা এরা সমানুপাতিক হারে দিতে পারে, যে কি 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ, 5 লক্ষ টাকা টোটাল ক্ষতি হয়েছে, ঠিক আছে আমরা 3 জন আছি, 3 জন 3 দিয়ে ভাগ করে নিই, তাহলে 1 লক্ষ কত 66,000 করে 667 টাকা ভাগে আসবে। এই টাকা আমরা কি করি, সবাই প্রত্যেকে 1,67,000 টাকা করে দিব, দিয়ে আপনার গাড়ির যে মূল্য সেই মূল্যর পরিমাণ পরিশোধ করা হবে। তাইলে আমরা এটাকে বলছি আনুপাতিক হারে অংশগ্রহণ নীতি। তো আমরা দুইভাবেই দেখাইলাম, মানে এইভাবেও আমরা বীমা ব্যবসায়ের মূলনীতি, মানে আমরা এইভাবেও বীমা ব্যবসায়ের দাবি সেটেলমেন্ট করা হয়। স্থলাভিষিক্তের নীতি, স্থলাভিষিক্তের নীতি কিন্তু আমরা অলরেডি আগে একবার বলছি, আর্থিক ক্ষতিপূরণ নীতির মধ্যেই বলে ফেলছি, যে আপনার যখন কোনো গাড়ি যদি পতিত হয়, যে আমি বললাম যে ব্রিজ থেকে আপনার গাড়িটা পড়ে গেছে নদীতে এবং আপনি কোনোভাবেই গাড়ির খুঁজে পান নাই, বীমা কোম্পানি আপনাকে নতুন একটা গাড়ি কিনে দিছে, এই যে নতুন একটা গাড়ি পাইলেন এটাকেই বলা হচ্ছে স্থলাভিষিক্তের নীতি। মানে বীমা কোম্পানি আপনাকে সর্বোচ্চ হচ্ছে আপনাকে যে বিষয়টা, যে মেশিনটা বা যে বিষয়টা বীমার আওতাভুক্ত থাকবে বা বীমাপত্রে থাকবে সেটাকে রিপ্লেস করে দেবে, সেটাকে স্থলাভিষিক্তি করে দেবে বা নতুন একটা কিনে দেবে। যদি মেশিন পুড়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে নতুন মেশিন একটা দেবে, এটাকেই বলা হচ্ছে স্থলাভিষিক্তের নীতি। এরপরে আমরা এইগুলি মোটামুটি বেসিক, মানে মৌলিক যে নীতিগুলি, আপনি জীবন বীমা, নৌ বীমা, অগ্নি বীমা, শস্য বীমা, গবাদি পশু বীমা, গ্রুপ বীমা, এই প্রত্যেকটা বীমার ক্ষেত্রেই আপনি পাবেন। তো যেহেতু গ্রুপ বীমার কথা বললাম, গতদিন একজন জানতে চেয়েছিলেন গ্রুপ বীমাটা কি। তো গ্রুপ বীমার আপনাদের একটু ব্যাখ্যাটা দিয়ে দিই, যাতে আপনাদের এই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। যে ধরেন আমরা রাজশাহী কলেজে ভর্তির সময় বলল যে আপনাদের অনেকগুলি বিষয়ে কিন্তু টাকা ফি নির্ধারণ করা আছে, সেই ফিগুলি কিন্তু আপনারা প্রদান সাপেক্ষে আপনারা এই কলেজে ভর্তি হন। রাজশাহী কলেজ সিদ্ধান্ত নিল যে আমরা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স দিব। হেলথ ইন্স্যুরেন্স কেমন, যে প্রত্যেক স্টুডেন্ট 500 টাকা করে বীমার জন্য দেবে, স্বাস্থ্য বীমার জন্য 500 টাকা করে দেবে। তার মানে আপনারা যে টাকায় ভর্তি হতেন তার সাথে আরো 500 টাকা যোগ হলো। এখন ধরেন কমার্সের স্টুডেন্ট আছে 100 জন, তাহলে 100 × 500 কত টাকা হলো, 50,000 টাকা। এই 50,000 টাকা তারা বীমা বাবদ দিচ্ছেন। এই টাকাটা কে নিল, রাজশাহী কলেজ নিল। কিসের জন্য, কমার্সের এই 100 জন স্টুডেন্টের গ্রুপ বীমা করার জন্য। গ্রুপ বীমা হচ্ছে কোনো একজন ব্যক্তির নামে বীমা হবে না, বীমাটা হবে একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষের জন্য। তাহলে শ্রেণীটা কারা, এখানে শ্রেণী হচ্ছে রাজশাহী কলেজের একাদশ শ্রেণীর কমার্সের স্টুডেন্ট হচ্ছে এই বীমার বিষয়বস্তু বা আওতাভুক্ত মানুষ। তাহলে এখানে কতজন স্টুডেন্ট আছে, 100 জন। এই 100 জন জন্য বীমার জন্য স্বাস্থ্য বীমা দিয়েছে 500 টাকা করে, টোটাল 50,000 টাকা। এখন এই 50,000 টাকা রাজশাহী কলেজ কোনো বীমা কোম্পানির সাথে চুক্তি করবে যে আমি তোমাকে জনপ্রতি 500 টাকা করে টোটাল 100 জন স্টুডেন্টের বাবদ 50,000 টাকা তোমাকে আমি বীমা প্রিমিয়াম দিব। তুমি কি করবা, তুমি আগামী 1 বছরে এদের স্বাস্থ্য সংক্রান্ত কোনো ঝুঁকি দেখা দিলে বা চিকিৎসা দরকার হইলে তুমি তার খরচ বা ব্যয়ভার বহন করবে, এদের সাথে একটা বীমা করবে। তাহলে এই যে রাজশাহী কলেজের বীমা প্রতিষ্ঠান যে বীমা করছে, এই বীমাটাকে বলা হচ্ছে গ্রুপ বীমা। এখন এখানে কিন্তু কোনো নাম উল্লেখ নাই, এখানে বলা আছে একাদশ শ্রেণীর ব্যবসায়ী শিক্ষা অনুষদের ছাত্র। তো ব্যবসায়ী শিক্ষা বিভাগে আছে কতজন, 100 জন। এই 100 জনের তালিকা সহ সিরিয়াল তাদের কাছে দিয়ে দেবে। এখানে বীমায় কিন্তু কোনো একজনের নামে চুক্তিপত্র হচ্ছে না, একটা গ্রুপ আকারে হচ্ছে, বিধায় এখানে বলা হচ্ছে গ্রুপ বীমা। এখন যদি দেখেন এই 100 জন স্টুডেন্ট আগামী 1 বছরের মধ্যে অসুস্থ হবে না, নিশ্চিতভাবে আপনারা জানেন 100 জন হবে না, হয়তো আপনাদের ওখান থেকে 5 জন বা 10 জন বা 7 জন বা 2 জন অসুস্থ হবে, এবং যাদেরকে
মানে তাকে ট্রিটমেন্ট নেওয়ার দরকার হবে। সাপোজ ধরেন 5 জন স্টুডেন্ট অসুস্থ হইলো এবং তারা আপনার মেডিকেল চিকিৎসা নিল। এখন বীমা কোম্পানি বলে দেবে যে আপনারা পপুলারে যান, ওখানে চিকিৎসা নেন, আমাদের সাথে পপুলার একটা চুক্তি আছে। তখন আপনি গেলেন পপুলারে, কোনো ডাক্তারকে দেখাইলেন, আপনি কোনো ফি প্রদান করলেন না। আপনি যে বিভিন্ন রিপোর্ট দরকার, আপনি এই রিপোর্টগুলি করলেন কিন্তু কোনো ফি প্রদান করলেন না। সাপোজ আপনার ওখানে বিল আইছে 5,000 টাকা, আপনি গ্রুপ বীমার অন্তর্ভুক্ত থাকায় আপনাকে কোনো বিল প্রদান করতে হবে না, অথবা বিলের হয়তো একটা খুবই অল্প পরিমাণ অর্থ আপনাকে প্রদান করতে হবে। সাপোজ ধরেন 20%, তার মানে আপনার বিল যদি হয় 5,000 টাকা, আপনাকে দিতে হবে 1,000 টাকা। তাহলে বাকি 4,000 টাকা এই যে পপুলার যে ডায়াগনস্টিক সেন্টার আছে তারা কার কাছ থেকে নেবে? বীমা কোম্পানির কাছ থেকে নেবে। তাহলে দেখেন, আপনিও যে ভর্তির সময় 500 টাকা দিছিলেন, এই 500 টাকা দিয়ে কিন্তু আপনার স্বাস্থ্যের এই যে 5,000 টাকা স্বাস্থ্য খাতে খরচ হলো, আপনি কিন্তু 5,000 টাকার বাকি 4,500 টাকা আপনি কি করলেন? এখান থেকে সেভ হইলো। আবার যাদের লাগতেছে না তাদের এই 500 টাকার মধ্যে তারাও কিন্তু এই নিরাপত্তাটা কিনে রাখলো। এখন তার এই নিরাপত্তাটা যদি সে অসুস্থ হয় তার কাজে লাগবে, আর যদি না হয় তাহলে তার কাজে লাগবে না। তাতে কি হচ্ছে? আপনার বড় ধরনের ক্ষতির হাত থেকে আপনি রক্ষা পাইলেন, বা বড় ধরনের স্বাস্থ্যগত ক্ষতির বা খরচের হাত থেকে আপনি মুক্ত থাকলেন। এটাকেই বলা হচ্ছে গ্রুপ বীমা। আচ্ছা, এখন বলি অধিক সংখ্যক বীমাপত্র সংগ্রহ নীতি। আসলে অধিক সংখ্যক বীমাপত্র সংগ্রহ নীতিটা বিষয়টা এমন যে আপনি বীমা গ্রহীতার পরিমাণ যত বেশি থাকবে, বীমা প্রিমিয়ামের পরিমাণটা তত কমতে থাকবে। এই কারণে একটা বীমা প্রতিষ্ঠানে যত বীমা গ্রহীতা থাকবে তত ওই প্রিমিয়ামের পরিমাণটা কম থাকবে, আর প্রিমিয়াম যত কম হবে আপনার খরচ তত কম পড়বে। যেমন আপনি যদি আমেরিকা বা ইউরোপে যান, ওখানে প্রচুর আপনাকে বাধ্যতামূলক বীমা করতেই হবে, স্বাস্থ্য বীমা আপনাকে করতেই হবে। আপনার যদি গাড়ি থাকে, আপনাকে গাড়ির ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, গাড়ির বীমা করা থাকবে, আপনার নিজের বীমা করা থাকতে হবে। কেন? যদি কোনো দুর্ঘটনা ঘটে যাতে আপনার ফিনান্সিয়ালি আপনি খুব বড় ধরনের ক্ষতির সম্মুখীন না হন। এই জন্য বলা হচ্ছে যে অধিক সংখ্যক বীমাপত্র সংগ্রহ করলে আপনার কোম্পানি সবসময় চাইবে যে বীমা গ্রহীতার পরিমাণটা বৃদ্ধি পাক, এরা সংখ্যা বৃদ্ধি পাক। বীমা সেলামি নির্ধারণ নীতি। এখন বীমা সেলামি নির্ধারণ বা আপনার যে সেলামি বা প্রিমিয়াম যে নির্ধারণ করা হয়, সেটা হচ্ছে আপনার ঝুঁকির কে কনসিডার করে, আপনার ঝুঁকির পরিমাণটা কনসিডার করে প্রিমিয়ামটা নির্ধারণ করা হয়, বা বীমা সেলামি নির্ধারণ করা হয় যে আপনার ঝুঁকি যত বেশি থাকবে আপনার প্রিমিয়াম তত বেশি হবে। আপনার ঝুঁকি আপনার বয়স যত বাড়তে থাকবে, জীবন বীমার পরিমাণে আপনার বীমার সেলামি তত বাড়তে থাকবে। কারোর বয়স যদি 18 বছর হয়, তার যদি বীমা করতে যায়, তার যদি বীমা নেই মাসে 500 টাকা, একজন 30 বছরের জন্য এটা 800 টাকা হয়ে যাবে। একজন 45 বছরের মানুষ যদি বীমা করতে যায়, তার 800 টাকা জায়গায় 1200 টাকা হয়ে যাবে। তার মানে এই যে দেখেন, একই বীমা, জীবন বীমা, একজনের 18 বছরের একজনের নিচ্ছে 500 টাকা, আর 45 বছরের একজন নিচ্ছে 1200 টাকা। কারণ কি? কারণ আপনার বয়স যত বাড়তে থাকবে আপনার মৃত্যুর ঝুঁকি তত বাড়তে থাকবে, যে কারণে আপনার ঝুঁকি যত বাড়বে আপনার প্রিমিয়াম তত বাড়তে থাকবে। সেবার নীতি। এই সেবার নীতিটা বেসিক্যালি একটা বীমাকারী প্রতিষ্ঠান আপনাকে এনশিওর করবে যে আপনাকে তারা বিভিন্নভাবে সেবা দেওয়ার চেষ্টা করবে, এবং বিভিন্ন তথ্য বিভিন্ন ভাবে আপনাকে সচেতন করে তুলবে, যাতে করে আপনি কোনো দুর্ঘটনাপতিত না হন বা আপনার প্রতিষ্ঠান কোনো দুর্ঘটনাপতিত না হয়, যাতে করে তাদের বীমা দাবি ওঠার সম্ভাবনাটা কমে যায়, এতে তাদের একটা ব্যবসায়িক লাভ। অপরদিকে আপনার নিজেও যাতে আপনি বিপদ মুক্ত থাকেন, এই বিষয়টা আপনার ক্ষেত্রেও একটা মানে আপনিও ব্যক্তিগতভাবে লাভবান হবেন। এই জন্য এখানে বলা হচ্ছে সেবার নীতি। কাম্য মাত্রায় ঝুঁকি গ্রহণ নীতি। কাম্য মাত্রায় ঝুঁকি গ্রহণ নীতি। তো কাম্য মাত্রায় ঝুঁকি গ্রহণ নীতি কি? বীমা কোম্পানি ঝুঁকি নিচ্ছে, এর মানে কি এমন যে আপনি বীমা কোম্পানি যাকে যে যাবে তাকে বীমা করাই দিবে? না, বীমা কোম্পানি সবাইকে বীমা করাবে না। মিনিমাম লেভেল 50%, 60% পর্যন্ত তারা বীমার ঝুঁকিটা নিতে পারে। আর যদি কোনো কিছু ঘটার সম্ভাবনা 90% হয়, যে এখানে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা কত? 90%। এখন কি আপনি এই 90%ই কি এমন ঝুঁকির উপরও কি আপনি বীমা করবে? না। যদি এমন মাত্রায় ঝুঁকি করে, তাহলে অন্যান্য বীমা গ্রহীতার যে সঞ্চয় আছে সেই সঞ্চয় আপনার ঝুঁকির মধ্যে পড়ে যাবে, এবং বীমা কোম্পানির সার্ভাইভাল করা খুবই কঠিন হবে। তারা মানে তাদের ব্যবসা বাণিজ্যের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। এই জন্য তারা সবসময় মডারেট লেভেলের রিস্ক নেবে, মডারেট লেভেলের রিস্কগুলি তারা গ্রহণ করবে। দ্রুত দাবি পরিশোধ নীতি। তো নীতি অনুযায়ী যদি কোনো বীমা দাবি উত্থাপিত হয়,
যত দ্রুত সম্ভব বীমা দাবি পরিশোধ করা বীমা কোম্পানির জন্য দরকার বা উচিত আর কি, দরকার বলা যাবে না, উচিত। এখন কথা হচ্ছে বীমা যখন কোনো ক্ষতি হয় এবং বীমা গ্রহীতা বা নমিনি যখন এই দাবি উত্থাপন করে, তখন দেখা যায় কি তারা আর্থিকভাবে বা তারা মানসিকভাবে বিভিন্ন সময় বিপর্যস্তই থাকে। তখন যদি তারা বীমা দাবিটা সহজে পায়, তারা অন্ততপক্ষে মানসিক বা আর্থিক ক্ষতিটা দ্রুত কাটিয়ে উঠতে পারে। কিন্তু বাস্তবে দেখা যায় কি বীমা কোম্পানিগুলি এই দাবি পরিশোধ করার ক্ষেত্রে, বীমা দাবি পরিশোধ করার ক্ষেত্রে বিভিন্নভাবে বিলম্ব পন্থা অবলম্বন করে। যে প্রতিবেদন তারা সরজমিনে পর্যবেক্ষণ করে প্রতিবেদন দেওয়ার সময় দেরি করছে, প্রতিবেদন ঠিক মতো করছে না, প্রতিবেদনে কারসাজি করতেছে, বা বীমা দাবি যতটুকু দেওয়ার কথা অতটুকু দিচ্ছে না, কম দিচ্ছে। বিশেষ করে আমাদের দেশে বীমা ব্যবসা মানে এই মানে বীমা ব্যবসাটা মানে বিস্তার লাভ না করার পিছনে এটাও একটা বড় কারণ, যে বাংলাদেশে যারা বীমা প্রতিষ্ঠান আছে তারা বীমা দাবি পরিশোধের ক্ষেত্রে যথেষ্ট গাফিলতি করে থাকে, যে কারণে সাধারণ মানুষ বীমাকে তাদের একটা নিরাপত্তা ব্যবস্থা হিসেবে না নিয়ে বরং একটা হয়রানির ব্যবস্থা হিসেবে মনে করে, যে না আমি এখানে টাকা পয়সা খরচ করতেছি বা প্রিমিয়াম ঠিক মতো দিচ্ছি, কিন্তু আমি যখন বীমা দাবি উত্থাপন করতেছি তখন কিন্তু তারা আমাকে সঠিকভাবে বা সঠিক সময়ে কম সময়ে আর আমাকে তারা দাবি প্রদান করে না, তারা আমাদের দাবিকে পরিশোধ করে না। এই কারণে বাংলাদেশে বীমা ব্যবসাতে প্রসারটা ওইভাবে ঠিক মানে ওইভাবে প্রসার লাভ করেনি, বা সাধারণ জনগণ বীমাটাকে করার প্রতি আন্তরিকতা তৈরি হয়নি। তো যাই হোক, আমরা আজকে বীমা ব্যবসায়ের মূলনীতি জানলাম। তো আমি এর সাথে একটু কথা বলি। একটা ঘটনা আমি এর আগে মানে দুইটা নীতির ক্ষেত্রে বলছিলাম যে আর্থিক ক্ষতিপূরণের নীতি বা স্থলাভিষিক্তের নীতি। এখানে একটা কথা, যে একটা গাড়ি যদি নদীতে পড়ে গেল, এখন নতুন একটা কোম্পানি গাড়ি তাকে কিনে দিল, নতুন একটা গাড়ি বীমা কোম্পানি আপনাকে কিনে দিল, সেক্ষেত্রে আগের গাড়ি যদি খুঁজে পাওয়া যায়, সে যে অবস্থায় হোক না কেন, যে অনুপযুক্ত, মানে এই গাড়িকে মেরামত আর করা যাবে না, বাট খুঁজে পাওয়া গেছে, এই গাড়ির মালিকানা কার? আপনার বা বীমা কোম্পানির। তো এই স্থলাভিষিক্তের নীতির ক্ষেত্রে যে কথাটা বলা আছে, যদি আপনাকে বীমা কোম্পানি আপনার সম্পত্তিকে প্রতিস্থাপন করে দেয়, নতুন একটা সম্পত্তি কিনে দেয়, তাহলে আগের যে সম্পত্তি থাকবে বা যে মেশিন থাকবে, যে গাড়ি থাকবে, সেই গাড়ির মালিকানা আপনি ভাবেই বীমাকারী প্রতিষ্ঠানের কাছে চলে যাবে। মানে ওইটা আর আপনার মালিকানায় থাকবে না, এবং আপনি কোনোভাবেই এটা রাখতে পারবেন না। যদি রাখেন তাহলে এটা আইনগতভাবে অবৈধ হবে। আপনি কোর্টে যদি বীমা কোম্পানি কেস করে, আপনাকে শুধু গাড়ির মালিকানা ছাড়তে হবে তা না, আর্থিকভাবেও ক্ষতিপূরণ দেয়া লাগতে পারে। তো যাই হোক, আমরা এই পর্যন্ত আজকে আলোচনা করলাম। এখন এরপরে প্রশ্ন উত্তর পর্ব। তো আমি যেহেতু এখন আর প্রশ্ন উত্তর পর্ব আপনার সাথে সামনে জানা প্রশ্ন নেওয়ার সুযোগ না, এই জন্য প্রশ্ন নিতে পারছি না। তবে আমি একটু আরেকবার পিছিয়ে যাব হচ্ছে আপনার এই যে আমরা প্রশ্ন গেলাম, বীমাকে চরম বিশ্বাসের চুক্তি বলা হয় কেন, ব্যাখ্যা করো। আজকে ক্লাসের পরে এখন কি বীমা পরম বিশ্বাসের চুক্তি বলা যায়, এই ব্যাখ্যা কি আমরা করতে পারবো? তো আমি আশা করি আপনারা করতে পারবেন। এটাও একটা বীমার একটা নীতি, আপনাকে সেই নীতির আলোকেই এটার ব্যাখ্যা করতে হবে। তৃতীয়ত, উদ্দীপকে উল্লেখিত সম্পত্তি হস্তান্তর বীমার কোন নীতির সাথে সামঞ্জস্য আলোচনা করো। তো আপনারা যদি পারেন, মানে আপনারা যারা ফেসবুকে আসেন, অনলাইন ক্লাস দেখছেন, তারা আপনারা কিন্তু কমেন্টে উত্তরটা দিতে পারেন, এটা কোন নীতির সাথে এই এই 3 নম্বর প্রশ্ন কোন নীতির সাথে মানে আপনার সামঞ্জস্যপূর্ণ। 4 নাম্বার, সম্পূর্ণ ক্ষতিপূরণ পাওয়ার পরেও জনাব জমিরের সম্পত্তি হস্তান্তরের অস্বীকৃতি সিদ্ধান্ত সঠিক ছিল কিনা ব্যাখ্যা করো ও যুক্তি দাও। তো আমি আশা করি আপনারা এই প্রশ্নের সঠিক ব্যাখ্যা এবং সঠিক যুক্তি উপস্থাপন করতে পারবেন, কারণ এটিও বীমা ব্যবসার একটা মূলনীতির ব্যাখ্যা এখানে সম্পর্কযুক্ত। তো যাই হোক, আমরা আশা করি আপনার এই দুটি প্রশ্নেরও উত্তর দিতে পারবেন। তারপর আমি 3 নম্বর প্রশ্নের উত্তরটা বলে দিচ্ছি। এটা হচ্ছে স্থলাভিষিক্তকরণ নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ, যে আপনার সম্পত্তি পুরোপুরি আপনাকে নতুন একটা সম্পত্তি দিয়েছে, আর মিস্টার জমির সাহেব যে আপনার সম্পত্তি, যে আপনার ক্ষতিপূরণ পাওয়ার পর যে সম্পত্তি হস্তান্তরে যে অস্বীকৃতি জানিয়েছিল, এটি আসলে সে নীতিগতভাবে সঠিক কাজ করেন নাই। কেন? কারণ আপনি যখন আপনার সম্পত্তি
প্রতিস্থাপন করে দিয়েছে, নতুন একটা সম্পত্তি কিনে দিয়েছে, তখন কিন্তু আপনি আর ওই সম্পদের মালিকানা নাই। এখন আপনি যদি এটাকে নিজের কাছে রেখে দেন, এটা আপনি জবরদখল করেছেন বা বীমা কোম্পানি সম্পত্তি আপনি অবৈধভাবে নিজের অধিকারে রাখছেন। এই জন্য বীমা কোম্পানি চাইলে আপনার নামে ফৌজদারি মামলা করে দিতে পারবে এবং আপনি নিশ্চিতভাবে মামলায় হেরে যাবেন। তো এই যুক্তিগুলি আপনি বীমার যে মূলনীতিগুলি আছে সেই মূলনীতির আলোকে এই প্রশ্নের উত্তরগুলি আপনাদের দিতে হবে এবং আশা করি আপনারা সঠিকভাবে, সুন্দরভাবে, যুক্তিসঙ্গতভাবে উত্তরগুলি দিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করি আপনারা ক্লাসে, অনলাইন ক্লাস হোক অথবা আমাদের সশরীরে ক্লাসরুমে ক্লাস হোক, সবখানে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। এই বলে আমি আমার আজকের মতো আমার ক্লাস এখানেই আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।